আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্সেশনের একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ভ্যাট। আমরা ভ্যাট চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা গত ক্লাসগুলোতে ভ্যাটের ম্যাথ করছিলাম, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা গত ক্লাসগুলোতে যেগুলো করছিলাম সেটা হলো ইংলিশে ম্যাথগুলো করছিলাম। এখন অনেকে বলবে যে আমরা বাংলায় কেন করাচ্ছি না, এটা তো বাংলাতে দেওয়া ম্যান্ডেটরি না, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা বাংলাতে পড়ায়, বাংলাতে অ্যান্সার করা লাগবে। সো সেজন্য আমরা এখন বাংলাতেও কিছু ম্যাথ দেব। এগুলো করলে আশা করি বাংলা ইংলিশ তোমরা দুইভাবে পারবা। দিন শেষে আমরা প্রথমে যে বেসিক ক্লাসে যে চকটা শিখাইছিলাম, বাংলাতেও চকটা শিখাইছিলাম, ইংলিশেও চকটা শিখাইছিলাম, দুইভাবে শিখাইছিলাম। দুইভাবে শিখালেও তোমরা একটা শিখলে আরেকটা পারবা। একই কথা, এতদিন আমরা যেভাবে ইংলিশগুলো করছি এখন জাস্ট আমরা সেটা বাংলায় করব, এটাই, কোনো পার্থক্য নাই। ওকে, তো দেখি আজকে থেকে আমরা কয়েকটা ক্লাস বাংলার ক্লাস করব, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। সো চলো, এটা হচ্ছে NUBBA মার্কেটিং ডিপার্টমেন্টের 2018 সালে একটা ম্যাথ। এখানে বলছে জনাব খান প্রতিটি 30,000 টাকা দামের 10টি কম্পিউটার ক্রয় করেন। কত টাকা দামে? 30,000 টাকা দামে প্রতিটি, তার মানে একটার দাম হলো 30,000 টাকা করে। এরকম 10টা কম্পিউটার ক্রয় করেন। এরপরে প্রতিটি কম্পিউটার তিনি 4,000 টাকা মুনাফায় বিক্রি করেন। তার মানে প্রতিটি মানে কি, একটার দাম, একটা সে 4,000 টাকা দাম করে বিক্রি করেন। হ্যাঁ, একটা 4,000 টাকা দাম করে মুনাফায় বিক্রি করেন। তার মানে প্রতিটাতে সে লাভ করে কত টাকা করে? 4,000 টাকা করে, এবং 15% ভ্যাট প্রদান করেন। 15% ভ্যাট দেয় আর কি। উক্ত 10টি কম্পিউটারের মোট বিক্রয় মূল্য কত এবং তাকে কত টাকা ভ্যাট প্রদান করতে হবে? আচ্ছা, এখানে বলছে 10টি কম্পিউটারের মোট বিক্রয় মূল্য কত। প্রতিটার দাম হলো 30,000 টাকা করে। ক্রয় মূল্য তাহলে কত? 30,000 টাকা। এই ক্রয় মূল্যের সাথে তারা কি করছে? মুনাফা 4,000 টাকা করে নিছে। তার মানে প্রতিটা একটার জন্য সে 4,000 টাকা করে মুনাফা নিছে। যেহেতু বলছে প্রতিটি কম্পিউটার তিনি 4,000 টাকা মুনাফা বিক্রি করেন, তাহলে 30,000 টাকা হলো আমাদের ক্রয় মূল্য, আর 4,000 টাকা হলো মুনাফা। এখন একটার দাম হলো 30,000 আর একটার মুনাফা হলো 4,000, তাহলে 10টার দাম কত? তাহলে 10টা কম্পিউটারের দাম কত? 30,000 করে। তাহলে 30,000 ইন্টু 10, আর হলো একটা কম্পিউটারে যদি সে 4,000 টাকা মুনাফা করে, তাহলে 10টা কম্পিউটারে সে কত হাজার টাকা মুনাফা করবে? ক্লিয়ার? অর্থাৎ আমরা বিক্রয় মূল্য কীভাবে নির্ণয় করি? তুমি মনে করো তুমি একটা পণ্য বানাবা, তৈরি করবা, সেই জন্য তোমার প্রথমে তো উপাদানগুলো বা এলিমেন্টসগুলো ক্রয় করা লাগবে, সেটার একটা ক্রয় মূল্য আছে, রাইট? তো ওই ক্রয় মূল্যটাই হলো তোমার, মনে করো 30,000 টাকা। এখন তুমি যে মূল্য দিয়ে ক্রয় করছো, সে পণ্য বানাইছো, এখন বানানোর পরে তুমি যে এটা বিক্রয় করবা, তুমি কি এটা ক্রয় মূল্যে বিক্রি করবা? তুমি কি লাভ নিবা না? তো সেই লাভটা আর কি তোমার এখানে যোগ করতে হবে। তাহলে তোমার 30,000 টাকা হলো তোমার বিক্রয় মূল্য, পণ্যের ক্রয় মূল্য। আর এটা তুমি যখন বানায় বিক্রি করবে, তুমি এটার সাথে আরও 4,000 টাকা কী করবা? মুনাফা করবা প্রতিটার জন্য। তাহলে এখন তোমার কত আসে? তাহলে একটা কম্পিউটার 30,000 হলে ক্রয় মূল্য 30,000 ইন্টু 10, 10টা কম্পিউটার হলো কত? 3,00,000 টাকা। একটার মুনাফা যদি 4,000 টাকা হয়, তাহলে 10টার মুনাফা কত? 40,000 টাকা। তাহলে তোমার বিক্রয় মূল্য কত আসতেছে? 3,40,000 টাকা। ক্লিয়ার? আমরা বিক্রয় মূল্য নির্ণয় করি হলো ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ। কারণ আমরা তো লাভ করি, বিক্রয় করি তো আমাদের লাভ করার জন্য নাকি। সো বিক্রয় মূল্য নির্ণয় করি আমরা ক্রয় মূল্য যোগ মুনাফা সমান সমান বিক্রয় মূল্য। ক্লিয়ার? এখন আসে আমাদের বলছে ভ্যাট নির্ণয় করতে। ভ্যাট নির্ণয় করতে হলে আমরা ভ্যাট কীভাবে নির্ণয় করে এটা বলছিলাম। পণ্য যখন ক্রয় করি তখন সেই পণ্যটার উপর আমাদের একটা ভ্যাট দিতে হয়। কী দিতে হয়? যেমন আমরা যখন এই 30,000 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করছি, এটার মধ্যে কিন্তু ভ্যাট ইনক্লুড ছিল, সরকার কিন্তু এটা থেকে আমাদের ভ্যাট নেয়। আবার যখন আমি পণ্যটা বিক্রয় করব, যখন আমি পণ্যটা তৈরি করে বিক্রয় করব, এটার উপরও সরকারকে আবার ভ্যাট দিতে হবে। তো আমাদের এখানে দুইটা ভ্যাট দেওয়া হচ্ছে, বা দ্বৈত ভ্যাট তৈরি হচ্ছে, কারণ আমরা তো দুইবার ভ্যাট দেব না, আমরা ভ্যাট দিতে হবে একবার। যার কারণে আমরা কি করব? একবার ভ্যাট নির্ণয় করার জন্য লাস্টে আমরা যে পণ্যটা বিক্রয় করব, এটা থেকে আমাদের আগে যে ভ্যাট দিয়েছি সেটা বাদ দিয়ে দেব। লাস্টে আমরা যে ভ্যাট দেব, এই ভ্যাট থেকে আমাদের আগে প্রথমে ক্রয়ের সময় যে ভ্যাট দিয়ে আসছি সরকারকে, সে ভ্যাটটা বাদ দেব।
তাহলে আমরা কি পেয়ে যাব, ভ্যাট পেয়ে যাব। আসলটা ভ্যাট পেয়েবল বা ভ্যাট দায় যেটা আসল, তাহলে আমাদের একবার ভ্যাট দেওয়া হচ্ছে। এখন দেখো এখানে ভ্যাট বিক্রয় মূল্য ইন্টু ভ্যাটের হার। তো বিক্রয় মূল্য কত আমাদের 3,40,000, ভ্যাটের হার কত 15%, তাহলে 3,40,000 ইন্টু 15% মাইনাস ক্রয় মূল্য ইন্টু ভ্যাটের হার। আমাদের ক্রয় মূল্য কত 3 লাখ টাকা, ভ্যাটের হার 15%। তাহলে এটা আমরা 3,40,000-এর উপর 15% যেটা করছি এটা হলো ভ্যাট 51,000 টাকা। এই ভ্যাট থেকে আমরা আগে যে ভ্যাট দিয়ে আসছি সেটা বাদ দিতেছি। 3 লাখের উপর 15% করলে 45,000 টাকা। তাহলে নতুন ভ্যাটটা থেকে আমাদের পুরাতন ভ্যাট যেটা আমরা প্রথমে দিয়ে ক্রয় করছি সেটা বাদ দিচ্ছি। তাহলে আমাদের ভ্যাট পেয়েবল বা ভ্যাট দায় হচ্ছে 6,000 টাকা। ক্লিয়ার? এগুলো আমরা যখন ইংলিশে ম্যাথগুলো করছি তখনও বলছিলাম। এখন আসি, এই যে ব্যাট এটা তোমরা আরেকটাভাবে করতে পারো, ব্যাট নির্ণয় করতে পারো। যেমন বিক্রয় মূল্য কত 3,40,000, এটা থেকে তুমি 3 লাখ টাকা বাদ দেবে, অর্থাৎ ক্রয় মূল্য বাদ দেবে। তাহলে কত হয় 3,40,000 থেকে তুমি 3 লাখ বাদ দাও, তাহলে 40,000 টাকা হয়। রাইট? 40,000-এর উপর তুমি 15% করো, 40,000 টাকার উপর তুমি 15% করো। 40,000 আমরা যদি দেখি ক্যালকুলেটারে, 40,000 ইন্টু 15% 6,000। দেখছো? এটা চাইলে আমরা সরাসরি এভাবেও করতে পারি। 40,000 উপর 6,000, অর্থাৎ তুমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দেবা। বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকবে সেটার উপর ভ্যাট ধরবা 15%, ধরলে যেটা আসবে সেটাই হলো তোমার ভ্যাট। ক্লিয়ার? আমরা এভাবেও করতে পারি, আবার সংযোজিত মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটার উপর আমরা ভ্যাট ধরতে পারি। দিন শেষে কিন্তু টাকা একটাই আসবে। ক্লিয়ার? তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো বা কোনোটা সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা, ইনবক্স করবে অথবা কমেন্ট করবে। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা হচ্ছে এনইউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালের একটা ম্যাথ। এখানে বলছে মেসার্স সালাম অ্যান্ড ব্রাদার্সের 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। বিবরণ টাকা। এখানে এই যে কথাগুলো বলা সেগুলো কিন্তু আমরা যখন বাংলাতে চকটা শিখছিলাম, আবার ইংলিশেও যখন আমরা ম্যাথগুলো করাইছিলাম তখন বলছি, বাংলাতেও বলছি ইংলিশেও করছে, বলছি যে প্রারম্ভিক কাঁচামাল, এরপর হলো এটার সাথে যোগ হবে কাঁচামাল ক্রয়, এরপরে এটার সাথে বিয়োগ হবে সমাপনী কাঁচামাল। এগুলো কিন্তু আমরা বলছিলাম। তোমরা যারা বেসিক ক্লাস করোনি কিংবা আগের ক্লাসগুলো করোনি সেগুলো মাস্ট করো, তাহলে দেখবা তোমার কাছে এই ম্যাথ কোনো কিছু না। বলতে গেলে ভ্যাটের সবচেয়ে সহজ হলো চ্যাপ্টার হলো এটা, শুধু চকটা মুখস্থ করলেই হবে। এখন আসো, প্রারম্ভিক কাঁচামাল হলো 1,10,000, প্রারম্ভিক তৈরি পণ্য হলো 25,000 টাকা, কাঁচামাল ক্রয় হলো 1,90,000 টাকা, প্রত্যক্ষ মজুরি হলো 45,000 টাকা, কারখানা উপরিব্যয় 35,000 টাকা, মেশিনের অবচয় 15,000, বিক্রয় উপরিব্যয় 40,000 টাকা, প্রশাসনিক খরচ 37,500 টাকা, সমাপনী কাঁচামাল 75,000 টাকা, সমাপনী তৈরি পণ্য 50,000 টাকা। ওকে, এরপরে বলছে কোম্পানি মোট খরচের উপর 30% হারে মুনাফায় বিক্রি করে। কি বলছে? মোট খরচের উপর বললে আমরা সরাসরি যে বিক্রয় ভ্যাট পূর্ব যে বিক্রয়টা বের করব সেটার উপর সরাসরি 30% করব। আর যদি এখানে বিক্রয়ের উপর বলতো, যদি এখানে খরচ না বলে বিক্রয়ের উপর বলতো, তাহলে আমরা সেখানে কি করতাম, তোমার যে টাকাটা বের হইতো সেটার সাথে গুণ দিতাম 30, ভাগ দিতাম 100 - 30, তাহলে 70, যেটা আসে সেটা আমরা করতাম। কিন্তু যেহেতু খরচের উপর বা ব্যয়ের উপর বলছে, তো সরাসরি আমরা কি করব, যে টাকাটা পাবো সেটার উপর 30% করে দেবো, শেষ। এরপরে আসি, যদি মূসকের হার 15% হয় তাহলে কোম্পানি প্রদেয় ভ্যাটের পরিমাণ কত? ওই যে আমরা লাস্টে যে ব্যাট চার্জেবল যে টাকাটা বের করব সেটার মধ্যে আমরা 15% করব। এরপরে হলো আমরা প্রথমে ক্রয়ের সময় যে ভ্যাট দিয়ে আসছি সেটা বাদ দিয়ে দেবো, দিলে যে অ্যামাউন্টটা আসবে সেটা হলো ভ্যাট দায়। তাহলে চলো আমরা এটার অ্যান্সারটা দেখি। প্রথমে আমরা কোম্পানির নাম লিখব মেসার্স সালাম অ্যান্ড ব্রাদার্স, এরপর উৎপাদন ব্যয় বিবরণী 31 ডিসেম্বর 2019, বিবরণ টাকা। প্রথমে আসি প্রারম্ভিক কাঁচামাল ক্রয়। আমাদের কি প্রথমে হলো প্রারম্ভিক কাঁচামাল ক্রয়, এটার সাথে যোগ হবে কাঁচামালের প্রারম্ভিক কাঁচামালের মজুদ, এরপর এটার সাথে যোগ হবে কাঁচামাল ক্রয়। তাহলে প্রারম্ভিক কাঁচামাল 1,10,000 টাকা, এটার সাথে যোগ হবে কাঁচামাল ক্রয় 1,90,000 টাকা।
এরপরে আমাদের আর কিছু আছে কিনা দেখতে হবে, ক্রয়ের সাথে ক্রয় পরিবহন বা এমন কিছু আছে কিনা দেখো, নাই। তার মানে প্রারম্ভিক কাঁচামালের সাথে যোগ হবে কাঁচামাল ক্রয় 1,90,000। এরপরে আমাদের সূত্র অনুযায়ী বিয়োগ হবে সমাপনী কাঁচামাল। তাহলে সমাপনী কাঁচামাল দেখো 75,000 টাকা। এই যে সমাপনী কাঁচামাল 75,000 টাকা, এটা আমরা বাদ দেব। তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুদ 1,10,000 টাকা যোগ কাঁচামাল ক্রয় 1,90,000 টাকা। এরপরে এটা দুইটা যোগ করে 3 লাখ টাকা আসছে। এটা থেকে বাদ দেব সমাপনী কাঁচামাল 75,000 টাকা। তো 3 লাখ থেকে 75,000 টাকা বাদ দিলে 2,25,000 টাকা আসে। এটা হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তাহলে আমরা এটা কি পাইছি, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এরপর আমরা বলছি ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা কি যোগ করি, প্রত্যক্ষ মজুরি বা ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট কস্ট, বাংলা হলো প্রত্যক্ষ মজুরি। দেখো সেই প্রত্যক্ষ মজুরি আমরা এখানে যোগ করছি 45,000 টাকা। এই যে দেখো এখানে প্রত্যক্ষ মজুরি আছে 45,000 টাকা। এর আমরা লিখলাম 45,000। তারপর আমরা এটার সাথে এটা যোগ করলে পাবো মুখ্য ব্যয়। কি মুখ্য ব্যয় বা ইংলিশে বলে প্রাইম কস্ট, আমরা যখন ইংলিশে করছি তখন প্রাইম কস্ট 2,70,000 টাকা। এরপরে যোগ কারখানা ও পরিব্যয়। কারখানা ও পরিব্যয় কোনগুলো, কারখানা ও পরিব্যয় যেমন ওই যে বিক্রয় ব্যয়, এরপরে তোমার প্রশাসনিক ব্যয়, আর ইংলিশে হচ্ছে সেলিং এক্সপেন্স, এরপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং মানে কি, বিক্রয় ব্যয়। তাহলে এখন দেখো বিক্রয় ও পরিব্যয় কী আছে, এই যে 40,000 টাকা। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কি, প্রশাসনিক খরচ। এই যে প্রশাসনিক খরচ আছে 37,500। তার মানে এই দুইটা আমাদের যোগ করতে হবে। দেখো আমরা এই দুইটা এখানে যোগ করছে। এই যে কারখানা ও পরিব্যয় হলো তোমার কারখানা ও পরিব্যয় হচ্ছে তোমার সরাসরি, আমি পরিচালন ব্যয় চলে গেছিলাম। কারখানা ও পরিব্যয় হচ্ছে তোমার কারখানা যে পরিব্যয় বা কী কয় এটা ইংলিশে, মনে তো আসতেছে না, ফ্যাক্টরি ওভারহেড বলে ইংলিশে। তো ফ্যাক্টরি কারখানা ও পরিব্যয় থাকলে সেটা যোগ হবে, কারখানা ও পরিব্যয়। এরপরে মেশিনের অবশ্যই, এই দুইটা আমাদের যোগ হবে কিসের সাথে, প্রাইম কস্টের সাথে। তাহলে 35,000 আর 15,000 টাকা। এই যে কারখানা ও পরিব্যয় আমাদের সরাসরি কোশ্চেনে বলা আছে 35,000, মেশিনের অবশ্যই এটাও একটা কারখানা ও পরিব্যয় 15,000 টাকা। তো এটা দুইটা যোগ করলে আসে 50,000, এখানে লিখলাম। তো 2,70,000 যোগ 50,000 3,20,000। তাহলে এটা আমরা পাইছি উৎপাদন ব্যয়। এটা আমরা কি পাইছি, উৎপাদন ব্যয়। দেখো এগুলো কিন্তু আমি মুখস্থ বলতেছি না, এগুলো আমাদের একটা চক আছে, সেই চকের মধ্যে এগুলো সব বলা আছে। তোমরা জাস্ট এই কথাগুলোই তোমার কোশ্চেনের মধ্যে উলটপালটভাবে দেওয়া থাকবে, উল্টাপাল্টাভাবে দেওয়া থাকবে। তুমি জাস্ট ওই সূত্রটা মাথায় রেখে এরপরে কোনটার পরে কোনটা আসবে, কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে, এগুলো জাস্ট বসাবা, এটাই। এরপর আসি, এটা উৎপাদন ব্যয়ের সাথে আমাদের যোগ হবে প্রারম্ভিক তৈরি পণ্য। কিন্তু আমাদের এই ম্যাথের মধ্যে একটা জিনিস নাই, আমরা যে সূত্রের মধ্যে শিখছিলাম সেটা হলো প্রারম্ভিক চলতি কার্য যোগ হয় মাইনাস সমাপনী চলতি কার্য। এই চলতি কার্য কিন্তু নাই। তো এই স্টেপ যেহেতু নাই, এই স্টেপ বাদ। পরবর্তী স্টেপে আছে হলো প্রারম্ভিক তৈরি পণ্য। তো দেখ প্রারম্ভিক তৈরি পণ্য আছে কিনা, এই যে যোগ প্রারম্ভিক তৈরি পণ্য, বাদ যাবে যোগ বিয়োগ সমাপনী তৈরি পণ্য। দেখো এই যে সমাপনী তৈরি পণ্য, ক্লিয়ার। তাহলে কত, 50,000। প্রারম্ভিক তৈরি পণ্য 25,000 যোগ আর সমাপনী তৈরি পণ্য 50,000 বিয়োগ। এই যে দেখো প্রারম্ভিক তৈরি পণ্য হচ্ছে 25,000 যোগ, এরপরে মাইনাস সমাপনী পণ্য 50,000 বিয়োগ, আসে হলো 2,95,000 টাকা। তাহলে আমরা এটা পাচ্ছি হলো বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে এটা কি বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের পরিচালন ব্যয় যোগ করতে হবে। পরিচালন ব্যয় কোনগুলো, তোমার সেলিং এক্সপেন্স, এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, বাংলায় হলো বিক্রয় উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়। এই যে দেখো আমরা এখানে আছে এগুলো, এই যে বিক্রয় উপরিব্যয় কত, 40,000, প্রশাসনিক খরচ কত, 37,500। এখন আমরা এগুলো এখানে বসাবো, 40,000 আর 37,500, 77,500। তো এটার সাথে এটা যোগ হবে, তাহলে 3,72,500। আমরা পাইছি হলো মোট ব্যয়। কি পাইছি, মোট ব্যয়। এখন মোট ব্যয়, তো এটা আমরা মোট ব্যয় পাইছি, এটার সাথে তো এখন আমাদের মুনাফা যোগ করতে হবে। কি করতে হবে, মুনাফা যোগ করতে হবে। এখন আসো, মুনাফা আমাদেরকে বলছে যে কষ্টের উপর ধরতে বা ব্যয়ের বা খরচের উপর মুনাফা ধরতে। তাহলে মোট ব্যয় বা মোট খরচ কত, 3,72,500।
কোশ্চেনে দেখো বলছে এখানে মোট খরচের উপর, দেখছো মোট ব্যয় বা মোট খরচের উপর 30% ধরতে। তাহলে মোট ব্যয় বা খরচ 3,72,500, এই যে মুনাফা 3,72,500 ইন্টু 30%। তো 500 ইন্টু 30% হলে 80 কত, 1,11,750। তো এটা এরপর আমরা মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে পাবো বিক্রয় মূল্য কত, 4,84,250। এটা হলো আমাদের বিক্রয় মূল্য। ক্লিয়ার? এইভাবে আর কি আমাদের এই ম্যাথগুলো করা লাগবে। এখন আসি ভ্যাট। ভ্যাট কীভাবে নির্ণয় করবো? ওই যে আমরা বললাম বিক্রয় মূল্য, ওই যে লাস্টে আমাদের যে বিক্রয় মূল্য পাইছি এটার উপর ভ্যাট ধরবো 15%। এই ভ্যাট থেকে আমরা ওই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় যত টাকা ব্যয় হয়েছে, এটা এই পণ্যটা ক্রয় করতে কিন্তু আমাদের যে খরচ হয়েছে সেটা হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটার মধ্যে আমরা ভ্যাট দিয়ে আসছি সরকারকে, যার কারণে এই ভ্যাটটা এখন আমরা ধরে বাদ দেব। তাহলে বিক্রয়ের ভ্যাট থেকে আমরা প্রথমে ক্রয় করতে যে ভ্যাট আনছি সেটা বাদ দেবো, ব্যবহৃত কাঁচামালের ব্যয় ইন্টু 15%। সো এই ভ্যাটটা থেকে এখানে ভ্যাট পাইছি কত, 72,638 মাইনাস এটা ভ্যাট কত পাইছি, 33,750, আসে হলো 38,888 টাকা। এটা হলো আমাদের ভ্যাট দায়। বিক্রয় মূল্য কত, 4,84,250, ভ্যাট হচ্ছে 15%। ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত, 2,25,000, এই যে 2,25,000 ইন্টু 15%, তাহলে আসে কত, 33,750। এটা হলো আমাদের অ্যান্সার। এখন তোমরা এটাকে এইভাবে না করে সংযোজিত মূল্যের উপরে করতে পারো। বিক্রয় মূল্য কত, 4,84,250, এটা থেকে সরাসরি তুমি ক্রয় মূল্যটা মাইনাস করলা, ব্যবহৃত কাঁচামাল যেটা হয়েছে সেটা মাইনাস করবা, 2,25,000 মাইনাস করার পরে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা মাইনাস করলে যে টাকাটা আসবে, যে অ্যামাউন্টটা আসবে সেটার উপর তুমি কি করবা, 15% করবা। 15% করলে সরাসরি যেটা আসবে সেটাই হলো তোমার ভ্যাট দায়। অর্থাৎ তুমি এটা করলেও যে মান আসবে, এভাবে করলেও সে একই মান আসবে। দিন শেষে তোমার অ্যান্সার আসবে 38,888। ক্লিয়ার? এভাবে করলেও একই আসবে, ওইভাবে করলেও একই আসবে। সো এইভাবে আর কি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। মেইন কথা হচ্ছে তোমরা ফার্স্ট ক্লাসের বেসিক ক্লাসটা করবা, ওইখানে আমি ইংলিশেও দেখাইছি, বাংলাতেও দেখাইছি। এখন তুমি পরীক্ষা চাইলে বাংলাতেও করতে পারবা, ইংলিশেও করতে পারবা। হয় তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়, হয় তুমি 7 কলেজ, অর্থাৎ তুমি সবখানে পারবা। 7 কলেজে তোমরা এটা ইংলিশে করবা, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আসো তোমাদের এক এক কলেজে এক একভাবে পড়ায়, কেউ ইংলিশে পড়ায়, কেউ বাংলায় পড়ায়, যে তোমাদের স্যাররা যেটা করে, আর তোমরা যেটা ভালো লাগে সেভাবেই করবা। সো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।